গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির হচ্ছে, মন্দির হবে, এবং সেখানে আরো অনেক বড় বড়, আমি আবারও বলতেছি, আরো অনেক বড় বড় আমাদের দেবদেবীদের প্রতিমা মূর্তি নির্মাণ করে। যদি কখনো আপনাদের সাহস থাকে, আমি বলতেছি, যদি আপনাদের, আমরা বলতেছি, যদি কখনো আপনাদের সাহস থাকে, আচ্ছা, সেটাকে দমানোর চেষ্টা করেন। এই যে মানে এটা একটা হিন্দু ছেলের একটা গাইবান্ধার মূর্তি মূর্তি হচ্ছে, এটা নিয়ে আমি কমেন্ট বক্সে এখানে 3,500 কমেন্টগুলা মারাত্মক ভয়ঙ্কর। এর মধ্যে একটা কমেন্ট আছে এরকম, দেখেন কমেন্ট বক্সে, এখানে তলোয়ারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুখ বাঁধা, ওই সেই ইন্ডিয়ার মানে কৃষ্ণের মাথার উপরে বৈশা করতেছে, মানে ভয়ঙ্কর। হিন্দু আর মুসলমান দেখেন, এই যে মানে তলোয়ার লাঠি বললম, একজনের এক পক্ষ ধন্যবাদ, আরেকজন কেউ দেখেন শুভেন্দুর ছবি দিছে, কেউ আবার তলোয়ারের ছবি দিছে, মানে পাশে থাকবো, কেউ বলে আসিস তোরে দেখামো, মানে ভয়াবহ কন্ডিশন। আমি এই কথাটা এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। আজকে দেখলাম যে গাইবান্ধা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষায় মিটিং বসছে। তো এখানে আমি আজকে যেটা বলতে চাচ্ছি, একদম মোটা দাগের কথা, সমগ্র ব্যাপারটা, সমগ্র বিষয়টা, টোটাল সিচুয়েশনটা যদি আমি একত্রিত করি, তাহলে আমি এই গত কয়েক মাসের ঘটনা বলি, যদি আমরা একত্রিত করি, তাহলে এখানে আপনি শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা মারামারি এটা প্রতিনিয়ত হচ্ছে। এটা আজকেও দেখলাম হলো জামাত আর বিএনপি অলরেডি বোম মারামারি হয়ে গেছে, ওই যে গাইবান্ধাই বোধ সম্ভবত, এবং গতকালকে হয়েছে এক জায়গায় পুলিশে হামলা হয়েছে। তো বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রতিনিয়ত চলছে, কিন্তু ঘটনাটা এগুলা কিন্তু এই দক্ষিণ এশিয়ার টোটাল পরিস্থিতি নিয়ে আমি গত কয়েক মাসের একটা থামারি যেটা করতে চাই, এটা নিয়ে কথাটা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এইটা মোকাবেলা করার কার্যকরী পদক্ষেপটা কি, উপায়টা কি, এটা নিয়ে আমার কথাটা। শুরুতেই আমি একটা হিন্দু ছেলের বক্তব্যটার সামনে আনলাম, ওই যে গাইবান্ধা মূর্তি নির্মাণ নিয়ে। যখন হাসিনা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগকে বলা হলো আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এই ধরনের একটা অভিযোগ। তো একটা পর্যায়ে যা হোক আন্দোলন হলো, হাসিনা আন্দোলনের মুখে টিকতে পারলেন না, তিনি ইন্ডিয়া চলে গেলেন। এরপরে পরবর্তীতে আন্দোলন যারা করেছেন এর ভেতরে একটা বিরাট গ্রুপ, তারা কিন্তু মিছিল মিটিং করেছেন, দিল্লি না ঢাকা, দিল্লি মানে ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, 7 সিস্টার্স আলাদা করে দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা নিয়ে যখন শুরু হয়ে গেল, তখন ওই পার থেকে মানে ইন্ডিয়া থেকে শুরু হয়ে গেল এর প্রতিক্রিয়া। সারা ওয়ার্ল্ডে ইন্ডিয়ার সমস্ত মিডিয়াগুলি একযোগে ফোকাস করলো যে বাংলাদেশে একটা উগ্রবাদের বিস্তার ঘটেছে, মৌলবাদের আস্তানা হয়ে গেছে, জঙ্গিদের আস্তানা হয়ে গেছে, এখানে ইসলামিস্ট টেরোরিস্টরা মানে বাংলাদেশ দখল করছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেটা তো হওয়ার পরে কি হলো সেটা আপনাদের কাছে মানে ক্লিয়ার। পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, নির্বাচনে বিজেপি জয়লাভ করবে, বিজেপি জয়লাভ করেই কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো, পুরো সীমানার মধ্যে পুরা হাজার অলরেডি একটা পরিসংখ্যানে পেলাম 4,500 মানে বাংলাদেশের জনগণ তারা জোর করে ঢুকিয়ে দিয়েছে। এখন সীমান্তের মধ্যে এত উত্তেজনা কল্পনার বাহিরে। আজকে কয়েকদিন থেকে দেখলাম মানে কিছু লোককে এত অমানবিক, এত অবর্ণনীয়, এত মানে কোনো মানুষের সেটা সহ্য করার মতো না। বয়স্ক, নারী, শিশু, তাদেরকে একবার বিজেপি ঠেলে, আবার ওই যে ওদের বিএসএফ ঠেলে, এরা এই মাঝখানে নোম্যান্স ল্যান্ডে সেটা দিন রাত এখানে পড়ে আছে। তো আমি টোটাল ব্যাপারটাকে কিন্তু খুব ভালো দেখতেছি না। এরই মধ্যে আপনার মিয়ানমার থেকে তো 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিল। আরাকান আর্মি অলরেডি পুরো 40,000 বর্গ মাইল মুসলমানদের এলাকা ওরা দখল করে অলরেডি সেখানে তারা মানে কবজা করে নিয়েছে, এবং মিডিয়াতে আসতেছে যে কি নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড সেখানে হয়েছে। সেখানে জাতিসংঘ কোনো নিন্দা করে নাই, সেখানে চীনও কিছু বলে নাই, ইন্ডিয়া তো বলেই নাই, কোনো মানবাধিকার সংস্থার কোনো কথা নাই। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখন টোটাল এই দক্ষিণ এশিয়ার অবস্থাটা, আজকে কেন আমি এই জিনিসটা হঠাৎ করে এত বড় মানে মূর্তি নির্মাণের প্রসঙ্গটা কেন আসলো এই গাইবান্ধাতে, এর কারণটা কি? এরই মধ্যে কিন্তু মানে সীমানায় শুরু হয়েছে কিন্তু প্রচণ্ড চাপ। আমি জানি না আসলে এই মূর্তি নির্মাণ মুসলমানরা ঠেকাবেন কেন, বা ঠেকাইতে পারবেন কি না আদৌ, বা ঠেকানো ঠিক হবে কি না, বা এই ব্যাপারগুলি তো কেবল মানে একটা নির্দিষ্ট এলাকার ব্যাপার না। এটা একটা এখন কিন্তু আরেকটা ঘটনা আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি মানে করা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তো খলিলুর রহমান উনি শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, তো উনি এখন মানে প্রায় 195টা রাষ্ট্রের মানে ওই যে জাতিসংঘ অন্তত 1 বছরের জন্য প্রতিনিধি। কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন, এখানে বাক স্বাধীনতা হরণ, এখানে অন্য ধর্ম সাম্প্রদায়িক উস্কানি, এগুলোর ব্যাপারে ওনাকে জবাবদি করতে হবে। কথা হচ্ছে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু আমি যদি হিসাবটা মিলাই, এখানে এই যে মূর্তি নির্মাণের প্রকল্পটা আমাদের অলরেডি বিভিন্ন সংগঠন হুমকি দিচ্ছে, প্রতিরোধ করবে, এই করবে, সে করবে ইত্যাদি। কতখানি করতে পারবে আমি জানি না। আজকের এই আলোচনার প্রসঙ্গটা কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি এই ভূখণ্ডটা, এই বাংলাদেশ, এটা একসময় তো এই বাংলাদেশ
এটুকু ছিল না। 55,600 বর্গমাইলের এই জায়গাটা এটুকু ছিল না। যারা ইতিহাস জানবে তারা জানবে আমাদের যে বাংলা বলতে যেটা বোঝায়, আসাম, আমাদের এই আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যাও কিছু আসছিল, এই টোটাল এই এলাকাটা ছিল বাংলা, বঙ্গ। সেই বাংলায় বাংলা ইসলামের আগমন, হজরত শাহজালাল, হজরত শাহপরান, হজরত শাহ মাকদুম, হজরতে আপনার খানজাহান আলী, এ ধরনের সুলতানরা সুলতানি আমলে এবং কি মধ্যে মুজাহিদরা, যাদের কাছে শরিয়া এবং মারিফত উভয় ছিল, যারা মুজাহিদ ছিলেন, ওনারা কিন্তু রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই এলাকায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এখানে লক্ষ লক্ষ নিপীড়িত নির্যাতিত মানুষ, কেউ বৌদ্ধ ছিলেন, কেউ হিন্দু ছিলেন, কেউ অন্য অন্য প্রকৃতি পূজারী ছিলেন। তারাও দলে দলে লাখে লাখে ইসলামের সুমহান আদর্শে তারা মানে আপ্লুত হয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। ওকে, এবং ওনাদের সঙ্গেও কিন্তু হাজার হাজার লোক আসছেন, আফগান থেকে আসছেন, ইরান থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। যাই হোক, এটা মানে ওই সময় ওই কালে সারা ওয়ার্ল্ডের এরকম পরিস্থিতি ছিল। তো এখন এই বাংলায় এই ইসলামের যে আগমন হলো, তারপরে আমাদের, আমি বলবো আমাদের সীমাবদ্ধতা, আমাদের কি বলে মানে যারা যে সমস্ত মধ্যে মুজাহিদরা এখানে ইসলাম কায়েম করে গেছেন, তাদের সে আদর্শ আমরা ভুলে গেছি। আমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়েছি। তা না হলে তো ব্রিটিশরা আমাদেরকে দখল করে না, তাই না? তো ব্রিটিশদের আন্ডারে চলে যাওয়ার পরে ব্রিটিশদের ষড়যন্ত্রে এই তখন এই বাংলাকে ভেঙে ভেঙে টুকরা করা হয়। বঙ্গভঙ্গ এই আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনকে যারা জানে তারা জানে, ওই টাইমে ব্রিটিশরা একেবারে পুরো পেন্সিল দিয়ে করা হয়। এরপরে 47-এ একটা ইলেকশন হলো। ইলেকশনের মধ্যে আপনারা জানেন, যারা জানবেন, অনেক বই পুস্তকের মধ্যে আছে, এই যে সিলেট, জকিগঞ্জ, আসামের বিরাট অঞ্চলে মুসলিম এলাকাটা আপনার হলো ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে, এটা নিয়ে একটা গণভোট হয়েছে, রেফারেন্ডাম বলা হয়, জনগণের রায়, গণমত। কিন্তু বিপুল সংখ্যক ভোটে পাকিস্তানের পক্ষে থাকার জন্য মত দেওয়া হয়েছে। সিলেট সহ আসামের এই বিরাট এলাকায়, এই করিমগঞ্জ নিয়ে ওই পারে পড়েছে। তো ভোটের রেজাল্ট হবে, ভোটের রেজাল্ট তো মানুষ জানে বাংলাদেশের পক্ষে। এটা কি করলো মিস্টার রেডক্লিফ, আগের দিন এমন একটা মানে কূটবুদ্ধি করে মৌলভীবাজার বাংলাদেশের আন্ডারে থাকতে হবে, কারণ এখানে মানে অধিকাংশ হলো অন্য ধর্মের লোক। আসলে কিন্তু এরা কিন্তু এখানের না, এরা চা বাগানের শ্রমিক, শ্রীলঙ্কা সহ অন্যান্য জায়গা থেকে এদেরকে আনা হয়েছে। এরকম একটা পরিসংখ্যান দিয়া তারা বলল, শ্রীমঙ্গল যদি বাংলাদেশের সঙ্গে থাকে তাইলে করিমগঞ্জ সহ মানে আসামের ওই অঞ্চলটুকু ইন্ডিয়াতে দিতে হবে। মিছিল হলো, প্রতিবাদ হলো, কোনো লাভ হয় নাই। তাইলে রেফারেন্ডামের কোনো মূল্য রইল না। তাদের পেন্সিলের দাগের ফলে এই করিমগঞ্জ, আসাম, এই অঞ্চলটা চলে গেল ভারতের পক্ষে। আমি কিন্তু ঐতিহাসিক ইয়েটা বলছি। এখন বাংলাদেশ, এখন 71-এ যুদ্ধ হলো, মানে যুদ্ধ হওয়ার পরে আমরা এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 54 বছর পরে এখন পরিস্থিতিটা কি? এখন এখানে ইসলামের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে, ইসলামের আদর্শ, ইসলামের চেতনা। এটা কেন? এটা আমি মনে করি হযরত শাহজালাল, শাহপরান, ওনাদের রক্তের একটা দাম আছে, রক্তের একটা মূল্য আছে। এটা এমনি এই ভূমি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে রাখি, এই ভূমি, এই জায়গাটা, এটা কোনো উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের আন্ডারেও যাবে না। এটা কিন্তু আজকে থেকে মনে রাখেন, কোনো জালেম, কোনো অত্যাচারী কারো আন্ডারে যাবে না। এটার একটা আধ্যাত্মিক কারণ আছে, যারা আধ্যাত্মিক স্বীকার করেন তারা বুঝেন। এখানে হাজার হাজার মর্দে মুজাহিদ, যাদের বাড়ি আরব ছিল, ইয়েমেন ছিল, পার্সিয়ান ছিলেন, পাঠান ছিলেন, ওনারা কিন্তু রক্ত দিয়ে এখানে আল্লাহর ইসলামের জন্য এরা এসছেন। কিন্তু এখানে এই ধর্ম ব্যবসা করে খাওয়ার জন্য ওনারা আসেন নাই। নাহলে হয়তো শাহজালালের সঙ্গী সাথীরা শহীদ হতেন না, সব শহীদ হয়ে গেছেন, এমনও অনেকে সংসারও করেন নাই। তা আজকে আমি যেই মানে প্রসঙ্গটা এখানে সংক্ষেপে বলবো, এখন এই জায়গাটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা এখন চীনের কাছে মহা গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে খুব ইম্পর্টেন্ট জায়গা চীনাদের কাছে, কারণ ইন্ডিয়ার মোকাবেলা করতে তাদের লাগবে। ওরা অলরেডি ওই যে চিকেন নেকের মানে ট্যাকেল দেওয়ার জন্য এখানে অলরেডি আমাদের এটা প্ল্যান করতেছে। ওকে, তাহলে চীনের গুরুত্বপূর্ণ, তো এই জায়গাটা ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ, কারণ 7 সিস্টার এই থ্রেট রয়ে গেছে। সে 71-এ তারা বুঝছে, কিন্তু আচ্ছা 71-এ তারা এই কারণেই তারা সাহায্য সহযোগিতা করছে। ওকে, তাহলে 7 সিস্টার সেভ করার জন্য তাহলে বাংলাদেশে তাদের কর্তৃত্ব, আধিপত্য অলরেডি ইদানিং আমরা শুনতে পাচ্ছি। এগুলা যেহেতু ফেসবুকের খবর, মানে সোশ্যাল মিডিয়ায় নিউজ, রংপুরকে তারা মানে কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে তাদের একজন বিশেষজ্ঞ, অর্থাৎ ওই যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে না, এই ধরনের একজন থিঙ্ক ট্যাঙ্ক, সে সামরিক বেসামরিক বিশেষজ্ঞরা থাকে অনেক। আচ্ছা, দেখো, তো রংপুরকে কিনে নিতে হবে অথবা রংপুরকে দখল করতে হবে, এই ধরনের কথাবার্তা হইতেছে। তার মানে রংপুরকে নিয়ে যেতে পারলে তাদের যে চিকেন নেক, মুরগির গলার মতো চিকন জায়গা, 17 কিলোমিটার নাকি 13 কিলো, এটাকে বেড়ে হবে হাতির গলা, এরাই ওদের কথা, 7 সিস্টার্স নিরাপদ হয়ে যাবে। তাহলে এই ধরনের আলাপ আলোচনা কিন্তু এগুলি হচ্ছে, কিন্তু এগুলি আকাশে বাতাসে না, কিন্তু একেবারে ডকুমেন্টেড এগুলি হচ্ছে। আর আমেরিকা কি করলো, ইউনুসকে দিয়ে একটা চুক্তি করে একটা মারাত্মকভাবে একটা
গোলামি চুক্তি, তাহলে আমেরিকার স্বার্থ লাগবে এখানে। আমেরিকা অলরেডি সেন্ট মার্টিনস এখানে বিরাট অবস্থা তৈরি করেছে। তো আমি একেবারে সংক্ষেপে হিসাবটা দিচ্ছি। এখানে আমেরিকার আধিপত্য লাগবে, এখানে ইন্ডিয়ার আধিপত্য লাগবে। ইন্ডিয়ার নানান কৌশল আছে, কিন্তু নানান স্ট্র্যাটেজি আছে, কিন্তু এখানে চীনের আধিপত্য লাগবে, এই জায়গাটুকু লাগবে। মানুষের দরকার নাই, কিন্তু জায়গা, ভৌগোলিক অবস্থানটা এদিকে মানে বঙ্গোপসাগর, এদিকে এমন একটা ভৌগোলিক অবস্থানে আমরা এসে দাঁড়িয়েছি। এখন কথা হচ্ছে সবাই কিন্তু অঙ্ক মিলাচ্ছে, অঙ্ক মিলায় না, অঙ্ক করতেছে সবাই, কিন্তু ইকুয়েশন সমীকরণ মিলাচ্ছে। ইন্ডিয়াও বসে বসে মানচিত্র করতেছে, মিয়ানমার আর্মিও মানচিত্র, গতকালকে অলরেডি মিয়ানমারের আর্মির নিক্ষিপ্ত আপনার গ্রেনেডে একটা বাঙালি মারাও গেছে, কিন্তু সেখানে মাঝে মধ্যে ওরা আসে, এখান থেকে আবার বিভিন্ন গোষ্ঠী, মানে এখানেও কিন্তু একটা করিডোর দেওয়ার জন্য প্রস্তাব হইতেছে, কিন্তু মানে এটাকে বলা হয় আপনার মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলা হয়। তার মানে অস্ত্র দিবে, অর্থ দিবে। তাহলে এখানে কি হচ্ছে কি আসলে দেখেন, ভারতীয় আধিপত্যবাদ বলেন, চীনের আধিপত্য, চীন কিন্তু এত মনে করেন না, চীন মুসলমানদের খুব বন্ধু। আমাদের অনেক নেতা দৌড়ে যায়, চীনে যায়। এই চীনারাই কিন্তু আপনার হলো মানে উরুমচি, কাশগড়, মানে জিংজিয়াং প্রদেশে কি করেছে এটা দেখেন হিস্ট্রি। এদের ভৌগোলিক স্ট্র্যাটেজি এদের খুব দরকার এই মাটি। তো কাজেই এখানে একটা সমঝোতা হয়েছে, একটা ইন্টারন্যাশনাল সমঝোতা। আমি বলবো আমেরিকা, ইসরায়েল, আপনার হলো চীনও আছে, কিন্তু এর মধ্যে ইন্ডিয়াও আছে, সবাই মিলে একটা সমঝোতা হয়েছে যে এখানে ইসলামের উত্থান আমরা সহ্য করব না। এখন কি রংপুর কেটে নেওয়ার পরিকল্পনা, এদিকে হলো চট্টগ্রাম পার্বত্য, শুনলাম যে ফেনী এলাকা তারা মানচিত্র বের করতেছে, মানে চট্টগ্রাম এলাকা আলাদা করে নিয়ে যাবে। তো ভাই সেন্ট মার্টিনস নিয়ে যাবে, তাহলে বাংলাদেশটা আসলে অবস্থাটা কি হচ্ছে, এখানে থাকবে কিনা শেষ পর্যন্ত? এখানে বিরাট প্রশ্ন, এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আবার সেটা বর্ণনা করছে, হিসাব নিকাশ করছে, নানান ধরনের। আমার বক্তব্য আজকে আমি যে কারণে বললাম, আমি কিন্তু এত অঙ্ক মিলানোর জন্য এটা বসি নাই, কারণ অঙ্ক মিলাইতে আমি বসি নাই, ইকুয়েশন মিলাইতে আমি কিন্তু বসি নাই। এটা বলে কী লাভ? এটা তো একেবারে সাদা চোখে দেখা যায়। বাংলাদেশকে মানে কিভাবে নিচ্ছিন্ন করা যায় এটার জন্য একটা প্ল্যান হচ্ছে। আমার আজকের যেটা কথা সেটা হলো, এটাকে এই আধিপত্যবাদ, দখলদারিত্ব, বা এটাকে এই যে সাম্রাজ্যবাদী দখল বা যাই বলেন না আপনি, কিভাবে রোখাবেন, কিভাবে ফেরাবেন, কিভাবে ট্যাকেল দিবেন, কিভাবে রক্ষা করবেন, সোজা কথা এটা হলো আমার বক্তব্য। রক্ষা করার পলিসি, উপায় কারো কাছে কি আছে? আমি হলফ করে বলতে পারি নাই। আমাদের এখানে কোটি কোটি মানুষ কতগুলো আছে, এদের একটা ইমানি চেতনা আছে, উজ্জীবিত হয়, মিছিল দেয়। তারপরে হলো কতগুলি ধর্মীয় দল আছে, এরাও দল করে। বাইতুল মোকাররম আছে একটা মসজিদ, ওখানে সামনে যাইয়া জুমার দিনে মিছিল করে, জ্বালাও পোড়াও ভাঙচুর করে। এতে কিন্তু আমরা উস্তাদ। কিন্তু কি আছে? প্রযুক্তি, কর্মসূচি, ঐক্যবদ্ধতা, নেতৃত্ব, আদর্শ কিচ্ছু নাই। সংখ্যা দিয়া হবে না। আমার কথা হলো অঙ্ক মিলাইতে আমি রাজি নাই। এই অঙ্ক মিলাই দেওয়া যে ইন্ডিয়ায় দখল করব, মিয়ানমারে দখল করব, আমেরিকাই করব, ইসরায়েলেই করব, তারপরে দিয়ে আপনার হলো চীনারা এই করব, এত অঙ্ক আমার দরকার নাই। তো সাধারণ মানুষ সাদা চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা কি? মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান তারাই দিছে, কিছুই করতে পারে নাই। ইসরায়েলের মানে অল্প ইয়ারা, তারা প্রযুক্তি অস্ত্র দিয়া আমেরিকার সাহায্যে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানকে তাড়াই দিছে, দখল করে নিয়েছে। আপনারা জানেন যে সর্বশেষ এই যে দখল করলো আপনার লেবাননের 2000 বর্গ মাইল দখল করে ফেলছে, অলরেডি 5 ভাগের 1 ভাগ। লেবাননের মোট আয়তন 10,400 কত, মানে 2000 দখল করলে আর থাকে না, অলরেডি ইসরায়েল দখল করে নিয়ে গেছে। লেবাননে কি মুসলমান কম আছিল? রক্ষা করতে পারছে? পারে নাই। আমার কথা এটা, সংখ্যার আস্ফালন দেখাইয়া কোনো লাভ হবে না, ইমোশন দিয়ে লাভ হবে না। আমার কথা কিভাবে রক্ষা করা। আজকে দেখেন গাইবান্ধায় এই যে মূর্তি নিয়ে শুরু হয়েছে, মূর্তি বসাবে একদল, আদল যে না বসাতে দেবো না। আরে ভাই, এগুলো তো ইস্যু মাত্র। ওরা বলবে ওদের মানবাধিকার, ওরা বলবে ওদের ধর্মীয় স্বাধীনতা, ওরা মূর্তি বসাবে, তোমরা কেন এটা বাধা দাও? আন্তর্জাতিক আইনে, জাতীয় আইনে, জাতিসংঘের আইনে, মানবাধিকারে সবাই বলবে এই মুসলমানরা মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এটা ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। তো তোমরা কিন্তু ফিরে যেতে পারবে না। কিন্তু আমার কথা হলো উপায় কি? এই উপায় নিয়েই আমার বক্তব্য। আমি এ কথাটাই বলতে চাচ্ছি, মোমেনদের সাথে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা। মোমেন ছাড়া এই আগ্রাসন বন্ধ করতে পারবেন না। তাহলে মোমেন হইতে হলে কি হইতে হবে? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হযরত শাহজালাল, শাহপরান, ওই হযরত শাহ মখদুম, হযরত খানজাহান আলী, এই যে ওনারা যেই চেতনা নিয়ে আসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। 1, 2 আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ, জান মাল দিয়ে। ওই দলবাজি না, রাজনীতি না, ধর্ম ব্যবসা না, উগ্রবাদী না, শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ। এবং একটা সুনির্দিষ্ট কর্মসূচি, যে কর্মসূচি আল্লাহ রসুল বলেছেন
আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এর থেকে আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, সাংঘাতিক ব্যাপার। 1 নম্বরে ঐক্য, কোনো দলাদলি চলবে না। অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, অমুক জাতীয় পার্টি, অমুক জামাত, অমুক জাসদ, বাসদ, চরমনাই, খেলাফত, হেফাজত, এবার নিজেরা একদল আরেক দলকে কাফের ফতুয়া দিয়ে রাস্তায় নামবা। নো 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 নো, মায়ের খাইয়া বুথ হয়ে যাবে গা, মায়ের খাইয়া এমন বুথ হইবা, বুথ হইয়া পরে গাছের মধ্যে ঝুলবা খালি। বুথ হয় না, মানুষ হয় না, মইরা বুথ হয়, বুথ হয়ে যাবে গা। ঐক্যবদ্ধ। 1 নম্বরে ঐক্য, কিসের উপর ঐক্য? তাওহীদের উপর ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন, মিলিটারি ডিসিপ্লিন। এটা কিন্তু আমি এর আগেও বলেছি, কিন্তু আবেগে দিয়ে, আবেগ ভালো কিন্তু যুক্তির উপরে, প্রযুক্তির বাহিরে আবেগ দিয়ে কোনো লাভ হবে না। 2 নম্বরে ডিসিপ্লিন, একদম মিলিটারি ডিসিপ্লিন, পুরো জাতি হবে ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য, একদম মিলিটারি তায়া, মিলিটারি আনুগত্য। আসমাউ ওয়া আত্তাবিউ, একজন নেতা, আল্লাহ এক, রসুল এক, নেতা হবেন একজন, বিধান চলবে আল্লাহর। এই হচ্ছে ব্যাপারটা। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়া জিহাদ করতে হবে। জান মাল দিয়া দিতে হবে, কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ, নারীরা বলবে আমার সন্তান স্বামী আমি আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, হাঁস মুরগি যা পালছি আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের জন্য, কোনো স্বার্থের জন্য না। এখান থেকে শুরু হবে, হাঁস মুরগি থেকে শুরু হবে, একেবারে শিল্পপতির 1000 কোটি টাকার মালিক, তিনিও কিন্তু এই জানমাল দিতে হবে। ওই জগৎ শেঠের মতো নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে, টাকা পয়সার দায়িত্ব ছিল জগৎ শেঠের কাছে। যখন যুদ্ধের টাকার দরকার তখন জগৎ শেঠ কী করলো, ইংরেজদের পোর্ট উইলিয়াম দুর্গে টাকা পাঠাই দিছে, খরচ করে নাই। আপনার হাইরে গেছে কর্নেল ক্লাইভের কাছে 3,500 মাত্র ইংরেজ, আর 57,000 নবাবের বাহিনী, হারলো কী করিয়া? এ তো ইসলামের ইতিহাস না। 5 নাম্বার হলো জিহাদ, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এই জেহাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারবে না, এই জেহাদের ভিতরে কোনো সাম্প্রদায়িক কোনো থাকতে পারবে না, লোভ, ক্রোধ, কাম এগুলো থাকতে পারবে না। নো নো নো। হযরত আলী যে ওই যে জেহাদ করেছেন, মানে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার একটা ইটের টুকরার আশা নাই। তাহলে এই জেহাদ করতে হবে, তবে তিনি মোমেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, তিনি হবেন মোমেন। এই মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন। এই মোমেনদের মানে মোমেন জাতির নেতা হবেন একজন। মোমেন জাতি জান মাল দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জেহাদ করবে। তারা কঠিনভাবে প্রশিক্ষণ নেবে, মিলিটারি ডিসিপ্লিন যাকে বলা হয়। এদের এই সংগ্রামের ফলে মদিনাতে যেমন 1000 শত্রু মদিনাকে ক্ষতি করতে পারে নাই, ছোট্ট মদিনা রক্ষা হয়েছে। কিন্তু সবাই মিলে পেটে পাথর বেঁধেছে, সোজা কথা, সবাই মিলে 1 বাটি দুধ সবাই ভাগ করে খেয়েছে। ওই প্রেরণা, ওই আদর্শ, ওই চেতনা, তখন রাসূলুল্লাহ সবাইকে নিয়ে প্রতিরোধ রচনা করলেন, মদিনাকে কিছু করতে পারে নাই, পুরো আরববাসী এক হয়েছিল। কিন্তু এটার নাম আহজাব। তো আজকে আমি এই প্রসঙ্গে এখানেই শেষ, আর বেশি কথা বলবো না। আজকে আমি যেটা দৃশ্য দেখতে পাচ্ছি, আমি কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। কিন্তু আমার এত অঙ্ক মিলাই দেওয়ার দরকার নাই, এত ইকুয়েশন মিলানোর দরকার নাই। আপনারা নিজেরাই সাদা চোখে দেখেন যেভাবে শুরু হয়েছে সীমানার চতুর্দিকে আমেরিকার যেখানে, এবং যেখানে শুরু হয়েছে আপনার হলো চীনের, মিয়ানমার আর্মির পরিস্থিতি কিন্তু আমি খুব ভালো দেখতেছি না। কিন্তু একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতেছে এই বাংলা ভূখণ্ড নিয়ে। কিন্তু এখানে আমার একটা আশা ভরসা আছে, একটা আধ্যাত্মিক ভরসা আছে, আশা ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যখন ইতিহাস পড়ি তখন দেখেছি এখানে ইসলাম কীভাবে আসছে। এই ইসলাম হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহ মাকদুম, হযরত খান জাহান আলী, এই ধরনের অনেক, মানে এখানে হাজার হাজার যাদের নাম দিয়েছে অলি আউলিয়া। আসলে এই অর্থে এখনকার মানুষের এই যে ধর্ম ব্যবসা করে খায় কিছু পীর, ওইটা না, ওই অলি আউলিয়া না। ওনারা ছিলেন মোমেন, মুজাহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ কিতাল সংগ্রাম করতে আসছেন। দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, কোনো মোহ ছিল না, কোনো কামনা বাসনা ছিল না। ওনাদের শরিয়া এবং মারেফত, দেহ এবং আত্মা, মারেফত এবং শরীয়ত, এই দুইয়ের সমন্বিত রূপ ইসলাম নিয়ে ওনারা কিন্তু এখানে আসছে। কিন্তু পরবর্তীতে আমাদের অনৈক্য, আমাদের জুলুম, আমাদের পাপাসার, আমাদের এই স্বার্থপরতার কারণে আল্লাহ ইংরেজদেরকে দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি দেন নাই? শাস্তি না দিলে কি আমরা 300 বছর ইংরেজের গোলামি করি? ইংরেজরা চলে যাওয়ার পরে এই ইচ্ছা মতো তারা আমাদেরকে টুকরা টুকরা করে এই আজকে পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশ, এই আসাম ভাগ করে দিছে। এরপরে এর রাজনীতি লাগাই দিছে। আপনার রাজনীতি করেন, নির্বাচন করেন, খুনাখুনি করেন, হানাহানি করেন, ধর্মের নামে বিভিন্ন দল মাদ্রাসা সৃষ্টি করে দিয়া ইংরেজরা করে দিয়ে গেছে এগুলা। এখন এই ভূখণ্ডের অলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আমি খুশবু পাই ওই সমস্ত শহীদদের পবিত্র রক্তের খুশবু। এই জন্যে এই মাটিতে আমাদের মতো একদল মুজাহিদের জন্ম হয়েছে।
এ হলো আমার কথাটা। তো কাজেই আমি আজকে বলতে চাই যে এই আমার যেটা প্রস্তাব, যে এই যে মন্দির মন্দির নির্মাণ ওরা করতে চাচ্ছে, আমাদের ভিতর থেকে আবার কেউ উত্তেজিত হয়ে উস্কানি দিচ্ছে, মন্দির ভেঙে কি বলে মূর্তি ভেঙে ফেলবো, এদিকে ওরা আবার সীমানার বাহিরে হাজার হাজার মানে মুসলমানদেরকে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে, আবার মিয়ানমারের ওখান থেকে হচ্ছে, আবার আমেরিকা গোলামি চুক্তি করে আমাদের গলা টিপে ধরেছে। আসলে কি হচ্ছে? তো কি হচ্ছে ব্যাপারটা তো ক্লিয়ার সবার কাছে, বাট এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এই রক্ষা পাওয়ার উপায় হিসেবে আমি বলবো একটা সঠিক আদর্শ লাগবে পুরো জাতিটাকে। ওই যে আমি উদাহরণ দিয়েছি পূর্ববর্তী আমাদের যারা ইসলাম নিয়ে এসেছেন, ওনারা যে ইসলাম, যে ইমান, যে আকীদা ধারণ করতেন এবং যেই চেতনা নিয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের চেতনা, ইসলামের আকীদা, কনসেপ্ট, ইমান এবং জেহাদ, এই জেহাদের প্রকৃত কনসেপ্ট পুরো উম্মার ভিতরে যদি সঞ্চারিত করতে পারেন তবে আল্লাহ মাফ করবে। তা না হলে 18 কোটি আমরা এই অহংকার করে লাভ নাই। মানে ফিলিস্তিন এটা 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 কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। আর এখন ভিতরে ভিতরে যা হয়েছে আপনি দেখেন না, ইদানিং এই যে কওমি কিছু মোল্লা লাগছে হিজবুত তৈরির বিরুদ্ধে, আচ্ছা আবার ওরা কি করছে জামাতের বিরুদ্ধে, জামাত আবার কি করছে বিএনপির বিরুদ্ধে, আচ্ছা বিএনপি আবার কি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ আবার কি করছে বিএনপির বিরুদ্ধে। সব কিন্তু হিসাবে দেখেন মুসলমান, কিন্তু ভূখণ্ড কিন্তু আমাদের এইটাই, জায়গায় কিন্তু এইটাই। তো আমরা যখন মারামারি শুরু করে দিছি, শত্রু এখন দখল করার সময়ের ব্যাপার। কারোই অফিস থাকবে না, কারোই অস্তিত্ব পার্টিও থাকবে না। চোখ মেলে দেখো 10 কোটি মুসলমান উদ্বাস্তু। 71-এ ওরা জায়গা দিয়েছে, ওদের একটা মানে কৌশলগত দিক ছিল, এবার তোমাদেরকে জায়গা দিবে না, সমুদ্রে মরতে হবে। এই জন্য এই বাংলাদেশের আগামী দিন ভবিষ্যৎ রক্ষা করতে হলে, ভূখণ্ড রক্ষা করতে হলে আমার একটা প্রস্তাব দেখেন সবাই মিলে। প্রস্তাবটা হলো এই, খুব ঠান্ডা মাথায় পলিসি মেকিং করতে হবে, পলিসি মেক করতে হবে এবং খুব পরিকল্পিতভাবে। মাথা গরম করলে হবে না, মাথা গরম করে পাগলের মতো যারা মাথা গরম করে তারা কোনো পরিকল্পনা করতে পারে না। এখানে সবাই পুরো জাতিটার ভেতরে একটা আদর্শের সঞ্চার করতে হবে, পুরো জাতিটা একটা ঐক্যবদ্ধ হইতে হবে। সেই আদর্শটা ইসলামের আদর্শ লাগবে, কিন্তু অন্য কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি দিয়ে কোনো লাভ হবে না। 71-এর সমাজতন্ত্রের আদর্শ দিয়ে কিন্তু হয়েছে, কিন্তু শান্তি আসে নাই। তাহলে এখানে ইসলাম লাগবে, প্রকৃত ইসলাম। কারণ এই ভূখণ্ড ইসলামের সৈনিকরা, সিফা সালাররা, তারা কারা? ওই যে বলেছি শাহজালাল, শাহপরান, ওনারা কিন্তু ওনাদের রক্তের বিনিময় কিন্তু এখানে ইসলাম আসছে, কারো দানে দয়া দক্ষিণে কিন্তু আসে নাই। কাজেই সেই কনসেপ্ট নিয়ে, সেই ইসলামের চেতনা নিয়ে যদি দাঁড়াইতে পারেন তবে আপনাদের রক্ষা পাবেন। আঞ্চলিক আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীদের হুমকি এবং জবরদখলকারীদের দখল থেকে বাংলাদেশ বাঁচবে। আমি এই একটা পলিসি বললাম, আমার যেটা মানে অবজারভেশন, যে ইসলামের চেতনা, ইসলামের স্পিরিট, ইসলামের আদর্শ ছাড়া, ইমান এবং জিহাদ, এই দুটা জিনিসের আদর্শ ছাড়া বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করা মুশকিল হবে। এখানে পুরো সার্কামস্ট্যান্স হিসাব করে আমি যা দেখলাম, এখানে একটা সুরসুরি দিচ্ছে, একটা কাতুকুতু বলেন আপনারা। এখানে পুরো সার্কামস্ট্যান্সটা হিসাব করে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ভিতর থেকে বাহিরের থেকে একটা কাতুকুতু দিচ্ছে, এটাকে বলা হয় সুরসুরি দিচ্ছে। মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি লাগিয়ে দিবে ওখানে, মানে সীমানার ওই দিক থেকে প্রেশার দিচ্ছে, ভেতর থেকে আবার মানে নির্মাণ করতেছে, এরা আবার প্রতিরোধ, মানে এ ধরনের আনরেস্ট হইলে তো মিসাইল হামলা করতে সুবিধা হয়, দখল করতে সুবিধা হয়, ওরা আবার ইন্টারভেনশন করবে। এই তো মানে সামগ্রিকভাবে একটা কেমন যেন একটা উত্তেজনা বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে। তো এটার ফলাফল আমি খারাপ দেখতে পাচ্ছি। এই ধরনের এই মানে উস্কানি বিভিন্ন দিক থেকে হচ্ছে। আমার কথা হলো এটাকে রক্ষা করার উপায় নিয়েই আমি কথা বলেছি।